হ্যালো এভরিওয়ান। এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে মাধ্যমিক পরীক্ষা, সেই মাধ্যমিক পরীক্ষার যে সমস্ত ম্যাপ পয়েন্টিং, ভূগোলের যে সমস্ত ম্যাপ পয়েন্টিং খুবই গুরুত্বপূর্ণ এবং যেগুলো করলে তোমাদের খুব সহজেই মনে রাখা যাবে যে ম্যাপ পয়েন্টিংটা কোথায় কীভাবে করতে হবে, কি কি তোমাদের করলে সুবিধা হবে, এই সমস্ত বিষয় নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো তোমরা একটু ধৈর্য ধরে একটু শোনো, তাহলে কিন্তু তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। তো দেখো, এই যে বইটা আছে, এই বইটা হচ্ছে তোমাদের টেস্ট পেপার, এবং এই টেস্ট পেপারে যে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া আছে সেগুলো তো সবই তোমাদের স্ট্রাকচারের মধ্যেই পড়ে। অর্থাৎ তোমাদের যে মাধ্যমিকের প্রশ্নপত্র আসবে সেগুলো কিন্তু এই স্ট্রাকচারেই আসবে। তো এখানে আমি তোমাদের বলে রাখি, এখানে যে সমস্ত প্রশ্নটার যে স্ট্রাকচার দেওয়া আছে সেখানে কিন্তু 90 নম্বরের হয় প্রশ্নটা, 3 ঘন্টা 15 মিনিট সময় থাকে। ক বিভাগে যেটা থাকে সেখানে কিন্তু কোনো অল্টারনেট দেওয়া থাকে না। 14 নাম্বারের 14টা 1 নাম্বারের প্রশ্ন কিন্তু তোমাদেরকে অ্যাটেম্প করতে হয় 1 নাম্বার। ঠিক আছে, এবার দেখো চলে আসি খ বিভাগ। খ বিভাগে তোমাকে প্রথম যেটা আছে, খ বিভাগ তোমার 18 নাম্বারের থাকে। খ বিভাগ 18 আর 4 22 নাম্বারের। এটা 14, ক বিভাগ থাকে 14 নাম্বারের, আর খ বিভাগ থাকে টোটাল 22 নাম্বার। 22 নাম্বার। তাহলে দেখো 22 নাম্বার খ বিভাগের মধ্যে প্রথমে 2-এর দাগে যেটা হয় শুদ্ধ অশুদ্ধ থাকে 6 নাম্বারের। ঠিক আছে, 6 নাম্বারের এখানে দেওয়া থাকে 7টা। হয়েছে, তাহলে 7টা দেওয়া থাকে, অ্যাটেম্প করতে হবে 6টা। তো তোমাদের বলে রাখি 6টার মধ্যে 6টাই করবে। যদি কোনো কারণে একটা ভুল হয়ে যায় তখন কিন্তু সেই ভুলটা বাদ গিয়ে বাকি 6টাই কিন্তু তোমাদের কাউন্ট হবে। হয়ে গেল এটা। 2-এর দাগে যেটা 6 নাম্বার, 6টা দেওয়া থাকে 1 নাম্বারে, সেটাও কিন্তু 7টাই দেওয়া থাকে। তাহলে এটাও বলবো আমি 7টায় অ্যাটেম্প করবে। যদি কোনোটা ভুল হয় তাহলে কিন্তু 6টাই নাম্বারই তুমি পাবে। এরপরে দেখো পরের যে 6টা থাকে এই ক্ষেত্রে কিন্তু একটা বেশি, অর্থাৎ 8টা দেওয়া থাকে। ঠিক আছে, দুটো বেশি, মানে এইগুলোর থেকে একটা বেশি, কিন্তু টোটালে দুটো বেশি, 8টা দেওয়া থাকে, কিন্তু তোমার 6টা অ্যাটেম্প করতে বলা থাকে। তো এই ক্ষেত্রেও কিন্তু তোমরা চেষ্টা করবে 8টাই লেখার। আর শেষে যেটা আছে তোমার বাম দিকের সঙ্গে ডান দিকের যে ম্যাচ, সেটা কিন্তু 4টে থাকে 4 নাম্বারের। তাহলে 3, 6, 18 আর 4-এ 22 নাম্বার হয়ে গেল। তাহলে 22 আর 14 সমান কত হচ্ছে? 22 প্লাস 14 সমান 6, 36 নম্বরের তোমাদের এতক্ষণ পর্যন্ত অ্যান্সার হয়ে গেল। এরপর দেখো তোমার গ বিভাগ। গ বিভাগটা কি থাকে? এখানে কিন্তু তোমার ওই 2 নম্বরের শর্ট প্রশ্ন, 2 নম্বরের শর্ট প্রশ্ন 6টা তোমাকে করতে হবে, 12 নাম্বার। ঠিক আছে, 12 নাম্বার। এখানে দেখো 6টাই দেওয়া আছে, কিন্তু প্রত্যেকটার জন্য একটা করে অল্টারনেট দেওয়া আছে। অর্থাৎ তোমার কিন্তু টোটাল 12টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্নের জন্য দুটো কিন্তু অপশান দেওয়া থাকবে, তার মধ্যে একটা তোমাদের করতে হবে। তাহলে এখানে গেল 12 নাম্বার। ঘ বিভাগটা কি? এটাও সেই একই গল্প। এখানে তোমার 3 নাম্বারের প্রশ্ন 4টে করতে হয় তোমাদের, 3, 4-এ 12 নাম্বার। তাহলে এক্ষেত্রেও কিন্তু ওই 3-এর জায়গায় কিন্তু 6টা প্রশ্ন তোমাদের দেওয়া থাকবে। দেখো এখানে একটা, এখানে কিন্তু অথবা দেওয়া আছে, অর্থাৎ তোমার প্রথমে একটা অথবা, আর এই দেখো তোমার 4টে প্রশ্ন 2, এখানেও কিন্তু একটা অথবা দেওয়া আছে, 3 অথবা দেওয়া আছে, 4 অথবা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এটাও কিন্তু তোমাদের প্রত্যেকটা প্রশ্নে কিন্তু একটা করে অল্টারনেট দেওয়া আছে। ইয় বিভাগ যেটা আছে এটাও দেখো একই রকম, তোমার 5 নাম্বারের দুটো প্রশ্ন করতে হয়, 4টে দেওয়া আছে, যে কোনো দুটো তোমাদেরকে করতে হবে। আর 5.2 যেটা, এখানে দেখো 5 দুগুণে দুটো করতে হয় 5 নাম্বারের। তো এখানেও কিন্তু তোমাদের 4টে দেওয়া থাকে, যে কোনো দুটো করতে হবে। এবারে শেষ যেটা আছে দেখো চ বিভাগ। এই চ বিভাগটা হচ্ছে তোমার ম্যাপ পয়েন্টিংয়ের। ঠিক আছে, দেখো এখানে দেওয়া আছে প্রশ্নপত্রের সাথে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত উপযুক্ত প্রতীক এবং নাম সহ চিহ্নিত করে মানচিত্রে উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও। এবং এখানে তোমাদের কিন্তু 10টা দেওয়া থাকে, 10টাতে 10 নাম্বার থাকে। কিন্তু দেখো যদি কারো ম্যাপ পয়েন্টিং কঠিন লাগে সেক্ষেত্রে এখানে কিন্তু কোনো অপশান নেই। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার ভালো বলো বা খারাপ বলো। ঠিক আছে, ম্যাপ পয়েন্টিংটা তোমাকে করতেই হবে, 10টাই করতে হবে, এখানে কিন্তু কোনো বেশি থাকে না। আর 10টা করলে তুমি প্রত্যেকটার 1 নাম্বার করে 10 নাম্বার তুমি পাবে। তাহলে প্রথম যে ক বিভাগ আছে সেখানে কোনো অপশান থাকে না, আর লাস্টে যে চ বিভাগ আছে এখানে কিন্তু কোনো অপশান থাকে না। তো যাই হোক, তোমার যদি ম্যাপ পয়েন্টিং ভালো লাগে তবুও তোমাকে ম্যাপ পয়েন্টিং করতে হবে, আর যদি ভালো না লাগে তবুও কিন্তু ম্যাপ পয়েন্টিং তোমাকে করতে হবে। ভালো লাগাটাই ভালো, তার কারণ তোমাকে যেহেতু করতেই হবে তখন মনকে স্থির করো যাতে ম্যাপ পয়েন্টিংগুলো তোমরা করতে পারো। এবং 10-এ 10 নাম্বার কিন্তু এই ম্যাপ পয়েন্টিংয়েই তোমার পাওয়াটা খুবই সহজ। আমি তোমাদেরকে বলি কীভাবে তুমি ম্যাপ পয়েন্টিংটা করবে, সবই আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো দেখো সবথেকে প্রথমে আমি এখানে একটা তোমার সাজেশনের মতো করে রেখেছি, এই দেখতে পাচ্ছ 2025 ইম্পর্টেন্ট ম্যাপ পয়েন্টিং
2025, অর্থাৎ তোমাদের যে মাধ্যমিক পরীক্ষা যেটা হবে 16 তারিখ, তো সেটা তোমার এই সমস্ত প্রশ্নগুলো যদি তুমি করে রাখো তাহলে কিন্তু তোমাদের খুবই সহজ হবে। দেখো আমি তোমাকে আস্তে আস্তে দেখাচ্ছি, পুরোটা একসঙ্গে কভার করছে না। তো দেখো প্রথমে পর্বতগুলো কী কী আছে, তারপর দেখো নদীগুলো কী কী আছে, আমি আন্ডারলাইন করে রেখেছি। তারপরে বৃষ্টিপাত, অর্থাৎ কম বৃষ্টিপাত, বেশি বৃষ্টিপাত, হ্যাঁ, দুবার বৃষ্টিপাত, বৃষ্টিহীন, এটা গেল। তারপর দেখো হ্রদ, অর্থাৎ যে যে হ্রদগুলো থেকে প্রশ্ন আসে, যেমন লোকটাক হ্রদ, চিল্কা হ্রদ, কচ্ছের হ্রদ, মান্নান উপসাগর, পূর্ব ভারতের একটা মিষ্টি জলের হ্রদ, এগুলো হচ্ছে তোমাদের এই বছরের জন্য গুরুত্বপূর্ণ। তারপর দেখো ভারতের মৃত্তিকা থেকে, যেমন ভারতের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, পূর্ব ভারতের লবণাক্ত মৃত্তিকা অঞ্চল, ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল, ল্যাটেরাইট বা লোহিত মৃত্তিকা, দুটো কিন্তু একই। তারপর দেখো আছে একটা ইক্ষু, অর্থাৎ আখ, তারপর কফি, মিলেট উৎপাদন, কার্পাস উৎপাদক, এই সমস্ত অঞ্চলগুলো কিন্তু আছে। এরপর দেখো 7 নম্বরে কী আছে, ভারতের জনসংখ্যা থেকে সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য কোনটি, পূর্ব ভারতের তোমার শিল্পাঞ্চল কী কী আছে, এখানে এত দূর পর্যন্ত জনসংখ্যা। এরপরে এখানে যে তোমার যেগুলো আছে, এখানে তোমার পেট্রোরসায়ন শিল্প থেকে এসেছে, শিল্প। এবং সব শেষে দেখো আমি যেটা করেছি, প্রত্যেকটা শহর, যেমন বেঙ্গালুরু, ঠিক আছে, এরা কিন্তু একাধিক নামে কিন্তু তোমার ম্যাপ পয়েন্টিংগুলো আসে। হ্যাঁ, বেঙ্গালুরুকে কখনো বলা হয় ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র, ভারতের সিলিকন ভ্যালি, এই সমস্ত বিভিন্ন নামে আসে। চেন্নাই তোমার কি কি নামে তোমাদের আসে, সেগুলো সবই কিন্তু এখানে দেওয়া আছে। এবার দেখো দেওয়া আছে দক্ষিণ ভারতের বৃহত্তম মহানগর, অর্থাৎ চেন্নাই প্রশ্নটা কি কি নামে তোমাদের আসতে পারে, তা তোমাদের বুঝতে সুবিধা হবে যে চেন্নাইটাই করতে হবে। তারপর দেখো কলকাতা, তারপর দেখো নিউ দিল্লি, নেক্সট হচ্ছে তোমার বিশাখাপত্তনম, হলদিয়া, গুজরাটের জামনগর, চিত্তরঞ্জন এবং মুম্বাই। ঠিক আছে, তাহলে দেখো এরকম করে তুমি যদি পয়েন্টটা করে রাখো তাহলে কিন্তু তোমার ম্যাপ পয়েন্টিংটা বুঝতে খুবই সুবিধা হবে এবং সোজা হবে। ঠিক আছে, এবার দেখো আমি তোমাদের সুবিধার্থে সমস্ত ম্যাপ পয়েন্টিংটা প্রত্যেকটা পেজেরই আমি তোমাদের দেখিয়েছি, যতগুলো টেস্ট পেপারের পেজ আছে প্রত্যেকটা পেজ কিন্তু আমি এক এক করে সমস্ত কিছু বর্ণনা আমি তোমাদের করেছি, তার সঙ্গে ম্যাপ পয়েন্টিংটাও করেছি। কিন্তু আমি তখন কথা দিয়েছিলাম যে তোমাদের একটা সাজেশন একটা করে দেবো। তো দেখো এইটাই হচ্ছে সেই সাজেশন, এইগুলো তুমি যদি সবই করে রাখো তাহলে কিন্তু ম্যাপ পয়েন্টিংয়ে তোমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না। তো দেখো এখান থেকে তুমি স্ক্রিনশট মেরে জেরক্সও করে নিতে পারো। আর দেখো এই দাঁড় করানো আছে, তারপর দেখো এই যে উপরের অংশটা এইরকম। বেশ, এবার তোমাদের সঙ্গে আমি এক এক করে সবগুলো আলোচনা করছি যে কিভাবে কি ম্যাপ পয়েন্টিং করব। তো দেখো প্রথম যেটা আছে সেটা হচ্ছে আরাবল্লী পর্বত। তাহলে দেখো আরাবল্লী পর্বত তোমরা প্রত্যেকে জানো আরাবল্লী পর্বত কোন জায়গাতে অবস্থিত। আরাবল্লী পর্বত আমাদের ভারতবর্ষের পশ্চিম অংশে যে তোমার আছে, এই রাজস্থানের মরুভূমি আছে, তার ঠিক প্যারালালে এরকম জায়গাতে আছে আরাবল্লী পর্বত। ঠিক আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই বছর যে ম্যাপ পয়েন্টিং আছে তাতে কিন্তু আরাবল্লী পর্বতটা দেখছি ম্যাক্সিমাম পেজে দেওয়া হয়েছে, অর্থাৎ আরাবল্লী পর্বতটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এখানে এরকম করে পর্বতটা আঁকার পরে এখানে লিখবে তোমরা আরাবল্লী এবং এখানে লিখবে 1 নাম্বার। ঠিক আছে, এরকম করে কিন্তু তোমাদেরকে লিখতে হবে। এরপরে দেখো তারপরে কি দেওয়া আছে, শিবালিক পর্বত। শিবালিক পর্বত কোনখানে আছে, শিবালিক পর্বতটা অনেক সময় শিবালিক হিমালয় বলেও কিন্তু আসে, অতএব ঘাবড়াবে না। শিবালিক পর্বত হোক শিবালিক হিমালয় হোক জিনিস দুটো কিন্তু একই। তাহলে তখন তোমরা কি করবে, শিবালিক পর্বতটা দেখো ঠিক এরকম জায়গাতে, এই যে কাটা অংশটা আছে ভারতের, এইখান থেকে নেপালের এইখান পর্যন্ত এরকম করে তোমাদেরকে ঠিক তোমাকে শেডিং করতে হবে। এবং এখানে তোমার 2 নাম্বার দিয়ে এখানে লিখবে শিবালিক পর্বত বা শিবালিক হিমালয়, যাই আসবে। তারপর দেখো আছে পূর্বঘাট পর্বত। তাহলে পূর্বঘাট পর্বতটা তোমার কি, ভারতের দক্ষিণ ভারতে তোমার পূর্ব দিকে এবং পশ্চিম দিকে আছে, পূর্ব দিকে আছে পূর্বঘাট পর্বত, পশ্চিম দিকে আছে পশ্চিমঘাট পর্বত। তাহলে দেখো পূর্বঘাট পর্বতটা কী হবে তোমাদের দেখাতে সুবিধা হবে, আমি তোমাদের দেখাই 1 সেকেন্ড। এই দেখো এইখানে আছে তোমার, দেখো এখানে দেখানো আছে তোমার পশ্চিমঘাট পর্বত, আর ঠিক তার এরকম জায়গাতে তোমাকে ঠিক এরকম জায়গাতে আছে তোমার পূর্বঘাট পর্বত। এরকম করে তুমি শেডিং করে দেবে, আর এখানে লিখবে তোমার পূর্বঘাট পর্বত, আর এখানে তোমার যে নাম্বারটা আছে সেই নাম্বারটা, সাপোজ 2 নাম্বার কি 3 নাম্বার যাই হলো সেটা এখানে দিয়ে দিলে। তাহলে পশ্চিমঘাট পর্বত, পূর্বঘাট পর্বত। এরপরে দেখো পশ্চিমঘাট পর্বত, তাহলে পর্বতের চাপটা কিন্তু শেষ হয়ে গেল। তাহলে কটা পর্বত তোমাকে করতে হবে, আরাবল্লী পর্বত, শিবালিক পর্বত, বিন্ধ্য পর্বত, পূর্বঘাট আর পশ্চিমঘাট। তাহলে 1 2, আর আরেকটা আছে তোমার, সেটা হচ্ছে তোমার বিন্ধ্য পর্বত। বিন্ধ্য পর্বত তো দেখানো হয়নি। বিন্ধ্য পর্বতটা দেখো তোমার ওই ঠিক নর্মদা এবং তাপ্তি যে দুটো নদী সৃষ্টি হয়েছে
তার মাঝেই তোমার আছে বিন্ধ্য পর্বত। আমি তোমাদের দেখাই বিন্ধ্য পর্বতটা, এক সেকেন্ড। বিন্ধ্য পর্বত, এই দেখো এরকম জায়গাতে আছে বিন্ধ্য পর্বত, দেখতে পাচ্ছ? এইখান থেকে ঠিক দেখো এইখানে এই যে দাগটা আছে, এই দাগটা থেকে সোজা এখানে আসতে হবে, এইখান থেকে এরকম মাঝ বরাবর এরকম করে তোমার চলে যাচ্ছে বিন্ধ্য পর্বত। হয়েছে? তাহলে এটা হচ্ছে তোমার বিন্ধ্য পর্বত। আবার এরকমভাবেও আসতে পারে যে ভারতের একটা স্তূপ পর্বতের উদাহরণ, তখন তোমাকে দিতে হবে বিন্ধ্য পর্বত। বা যদি আসে ভারতের একটা ক্ষয়জাত পর্বত, তখন তোমাকে দিতে হবে আরাবল্লী পর্বত। যদি প্রশ্ন ঘুরিয়ে দেয় তখন সেইভাবে তোমাকে উত্তর দিতে হবে। তাহলে পর্বতের চ্যাপ্টারটা শেষ হলো। এরপর দেখো যেটা আছে, আমি মাঝে একটা জিনিস দিয়ে রেখেছি, সেটা হচ্ছে সুন্দরবন। সুন্দরবনটা কোথায় জানো তো? সুন্দরবনটা হচ্ছে তোমার আমাদের ভারতবর্ষে অনেক জায়গায় সুন্দরবন আছে। সরি ভারতের অনেক জায়গাতে তোমার ম্যানগ্রোভ অরণ্য আছে, কিন্তু তার মধ্যে সুন্দরবনের গুরুত্ব কিসের? সুন্দরবন হচ্ছে ভারতের সবথেকে বড় ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল, যেটা কি আমাদের পশ্চিমবঙ্গের ঠিক এইরকম জায়গাতে অবস্থিত। ঠিক আছে, একেবারে নিচের অংশে এই যে সমুদ্রের খাঁড়ি অঞ্চল, এইখানটাতে আছে তোমার সুন্দরবন। তাহলে সুন্দরবন তোমার জানা হলো। এবারে সুন্দরবন নামটা কত রকমভাবে তোমার আসতে পারে, সেটা হচ্ছে দেখো, ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য হয়েছে, তারপরে পূর্ব ভারতের ম্যানগ্রোভ অরণ্য, পশ্চিমবঙ্গের ম্যানগ্রোভ অরণ্য। তাহলে এই তিনটে নামে কিন্তু সুন্দরবনটা আসে। এরপরে দেখো চলে আসছে আমাদের নদী। নদীর মধ্যে তোমাকে কটা করতে হবে? 1 2 3 4 5, এই 5টা নদী তোমাকে করতে হবে, তাহলে কিন্তু এগুলোর মধ্যে তুমি একটা পাবে। হ্যাঁ, গোদাবরী নদী। তাহলে প্রথম যে নদীটা আছে সেটা হচ্ছে তোমার গোদাবরী নদী। তাহলে গোদাবরী নদীটা আমি তোমাদের দেখাই, এক সেকেন্ড। এই দেখো এই জায়গাতে আছে গোদাবরী নদী। এই যে সবসময় এই যে ভাঁজগুলো আছে না, এই ভাঁজগুলো মনে রাখবে, তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে এই জায়গাতে এসে মিশছে গোদাবরী নদী, এবং এটা এরকম করে ঠিক একেবারে তোমার অনেকটা একবারে পশ্চিম উপকূল পর্যন্ত প্রায় এরকম করে চলে যাচ্ছে লম্বা করে গোদাবরী। অনেক সময় বলতে পারে দক্ষিণ ভারতের গঙ্গা, তখন কিন্তু গোদাবরীটাই তোমাকে দিতে হবে। বুঝতে পেরেছ? নেক্সট কি আছে দেখো, মহানদী। তাহলে মহানদী কোনটা আছে? মহানদী দেখায়, দাঁড়াও। মহানদী, এই দেখো এই জায়গাতে হচ্ছে মহানদী। এই দেখো এই যে তোমার এই যে ইউ আকৃতির যে অংশটা আছে এইখানে এসে মিশছে, এবং এরকম জায়গা থেকে উৎপন্ন হয়ে এখানে মিশছে। তাহলে এখানে লিখতে হয় মহানদী, এবং নিচে নাম্বারটা যত নাম্বারে তোমার দেওয়া থাকবে সেরকম করে তোমাকে দিতে হবে। এরপর কি আছে দেখো, কৃষ্ণা। তাহলে কৃষ্ণা হচ্ছে ঠিক একই রকম দক্ষিণ ভারতের একটা পূর্ববাহিনী নদী কৃষ্ণা। এই দেখো কৃষ্ণাটা এই জায়গাতে আছে, এই যে এই খাঁজটাতে এসে মিশবে, এই খাঁজগুলো মনে রাখবে। ঠিক আছে, এখানে এসে মিশছে, আর এরকম করে এসে এই জায়গাতে এসে এখানে মিশে যাচ্ছে কৃষ্ণা নদী। হয়েছে? নেক্সট কি আসছে দেখো, কাবেরী। তাহলে কাবেরী কোনটা? কৃষ্ণার পরে আমাদের, এটাও ঠিক একই দক্ষিণ ভারতের পূর্ববাহিনী নদী। অতএব এইবারে কিন্তু তোমার দক্ষিণ ভারতের নদীগুলোই বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে কাবেরী নদীটা কোথায় আছে দেখো, এরকম জায়গাতে আছে কাবেরী নদী। এই দেখো এই জায়গাতে একেবারে দক্ষিণে ঠিক এইরকম যে উঁচু অংশটা আছে এখানে এসে মিশছে, এবং এরকম করে এরকম, হ্যাঁ, এরকম করে দেখাতে হবে তোমাদের কাবেরী নদী। তাহলে হয়ে গেল কাবেরী নদী। এবং সর্বশেষ আছে লুনি নদী। লুনি নদীর কিন্তু অন্য একটা নাম আছে, সেটা হচ্ছে অন্তর্বাহিনী নদী। ভারতের একমাত্র অন্তর্বাহিনী নদী হচ্ছে লুনি। ঠিক আছে, অতএব যদি আসে যে ভারতের একটা অন্তর্বাহিনী নদী, তখন তোমাকে লুনিটাকে দেখাতে হবে। তাহলে লুনিটা দেখো ঠিক আমাদের যে আরাবল্লী পর্বত আছে তার ঠিক প্যারালালি এরকম করে রাজস্থানের গা বেয়ে এরকম করে চলে আসছে, এবং এরকম জায়গাতে এসে মিশছে। এটা হচ্ছে তোমার লুনি নদী। তাহলে এরকম করে দেখানোর পরে লুনি লিখবে এবং পাশে নাম্বারটা দিয়ে দেবে, তাহলেই হবে। ঠিক আছে, তাহলে দেখো নদীর চ্যাপ্টারটা আমাদের শেষ হলো। নেক্সট আসছে বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। দেখো এখানে প্রথমেই যেটা সবথেকে বেশি যেটা আসে সেটা হচ্ছে বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। তাহলে বছরে দুবার বৃষ্টিপাত কোথায় হয়? আমাদের করমণ্ডল উপকূলে হয়ে থাকে। দেখো আমাদের ভারতে 4টে উপকূল আছে। হ্যাঁ, 4টে উপকূলে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তার মধ্যে এই করমণ্ডল উপকূল যেটা আছে এরকম করে যেটা অবস্থান করছে, এখানে কিন্তু বছরে দুবার বৃষ্টিপাত হয়, এবং এটা আরও একটা নামে পরিচিত, সেটা হচ্ছে তামিলনাড়ু উপকূল। আর 4টে উপকূল কী আমি তোমাদের বলে দিই। দেখো এটা করমণ্ডল উপকূল, এই জায়গাতে আছে তোমার কঙ্কন উপকূল। ঠিক আছে, কঙ্কন উপকূল। তারপর এইটা হচ্ছে তোমার মালাবার উপকূল, আর এই জায়গাতে আছে তোমার উত্তর সরকার উপকূল। এই 4টে উপকূল আছে।
এর বাইরে কিন্তু কোনো উপকূল আর নেই, তোমাকে এই 4টে করলেই হবে। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কিন্তু হচ্ছে তোমার এই করমণ্ডল উপকূল বা তামিলনাড়ু উপকূল, বুঝতে পেরেছো? এটা বছরে 2বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চলের মধ্যেও পড়ে। আবার তোমার তামিলনাড়ু উপকূল তোমার শীতকালীন বৃষ্টিপাত মধ্যেও তোমার এই তামিলনাড়ু উপকূল অঞ্চলটা পড়ে। হ্যাঁ, আর এটা তোমার করমণ্ডল উপকূল, এটা হচ্ছে তোমার কঙ্কন উপকূল, এটা মালাবার, এটা উত্তর সরকার। 4টে উপকূলের বাইরে কোনো উপকূল নেই। তাহলে 2বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল হলো। এরপরে কি আছে? শুষ্কতম অঞ্চল। তাহলে শুষ্কতম অঞ্চল কোনটা হতে পারে? আমাদের রাজস্থান থেকে কম বৃষ্টি কোথাও হয় না, ওখানে মরুভূমি যেহেতু সৃষ্টি হয়েছে। তাহলে দেখো এই জায়গাতে এরকম করে সেট করে দেবে, এরকম একটা ছোটো মতন সেট করার পরে এখানে লিখবে রাজস্থান, ভারতের শুষ্কতম অঞ্চল, এবং পাশের নাম্বারটা দিয়ে দেবে যে এত নাম্বারের প্রশ্ন এসেছে। তারপরে দেখো আছে শীতকালীন বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। তাহলে শীতকালীন বৃষ্টিপাত কোথায় হয়ে থাকে? শীতকালীন বৃষ্টিপাতযুক্ত অঞ্চল হচ্ছে আমাদের ওই তামিলনাড়ু উপকূল যেটা বলছে সেটাই হচ্ছে তোমার শীতকালীন বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। আমি তোমাদের দেখাই কীভাবে ওটা দেখাতে হবে। শীতকালীন বৃষ্টিপাতযুক্ত অঞ্চল শুধুমাত্র উপকূলটা দেখালে হবে না, তার সারাউন্ডিংয়েও কিন্তু তোমার বৃষ্টিপাতটা হয়ে থাকে। এক সেকেন্ড একটু লক্ষ্য করি। এই দেখো এই জায়গাটা শীতকালীন বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, ঠিক এরকম করে তোমাদেরকে দেখাতে হবে। এই দেখো এই জায়গাটা পুরোটাই, এখানটা পুরো সেটিং করে দেবে তামিলনাড়ু ও কেরালা, এই জায়গাটাতে কিন্তু শীতকালীন বৃষ্টিপাত হয়, এবং পাশে নামটা লিখে দেবে শীতকালীন বৃষ্টি অঞ্চল বা শীতকালীন বৃষ্টি এবং 5 নাম্বার। হয়েছে? এই জায়গাটা পুরোটা একদম এই যে পুরো সেটিং করা আছে, এই পুরোটাই হচ্ছে তোমার শীতকালীন বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। আচ্ছা, এরপরে কি আছে দেখো, সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। তাহলে সব থেকে বৃষ্টিপাত বেশি কোথায় হয়? মেঘালয়ের মৌসিনরাম, যেটা তোমার ঠিক মেঘালয়ের এরকম জায়গাতে অবস্থিত। হ্যাঁ, এই যে তোমার বাংলাদেশের এই অংশটা যেটা আছে এটা পুরোটাই হচ্ছে তোমার মেঘালয়, এরকম একটা ছোট মতন জায়গাতে এখানে হচ্ছে তোমার মেঘালয়ের মৌসিনরাম। ঠিক আছে, এটা হচ্ছে তোমার সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। পরিষ্কার হয়েছে? তারপরে দেখো কি আছে, সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত। এবারে আছে উত্তর পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। এটাও কিন্তু একই হবে, উত্তর পূর্ব ভারত, এটা পূর্ব ভারত, এটা উত্তর ভারত। উত্তর পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল হচ্ছে মৌসিনরাম বা মেঘালয় মালভূমি। এরপর দেখো বা মেঘালয়। তারপরে দেখো আছে একটি অতি অল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, ওই একই হবে রাজস্থান, অতি অল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। তারপর আছে ভারতের বৃষ্টির ছায়া অঞ্চল, শিলং। ঠিক আছে, এইখানেই এই যে তোমার মৌসিনরাম আছে তার পাশেই আছে শিলং, বুঝতে পেরেছো? তাহলে প্রতি ধালে বৃষ্টিপাত হয়, অনুপাত ধালে হয় না। তাহলে শিলংটা হচ্ছে বৃষ্টির ছায়া অঞ্চল। তাহলে মেঘালয়ে কিন্তু অনেকগুলো তোমার দেখানোর আছে। একটা হচ্ছে সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, 2 নাম্বার হচ্ছে তোমার শিলং বৃষ্টির ছায়া অঞ্চল, আর আরেকটা যেটা আছে মৃত্তিকা থেকে ল্যাটেরাইট মৃত্তিকা, আমি তোমাদের পরে দেখাচ্ছি। ঠিক আছে, সবগুলো কিন্তু এখানেই অবস্থিত। তাহলে নেক্সট এটা বৃষ্টির ছায়া অঞ্চল, তাহলে এতদূর পর্যন্ত হয়ে গেল। নেক্সট আছে দেখো হ্রদ। হ্যাঁ, হ্রদের মধ্যে কী কী আমাদের এসে থাকে একসঙ্গে আমি তোমাদের করে দিয়েছি। প্রথম যেটা আছে সেটা হচ্ছে লোকটাক হ্রদ। দেখো লোকটাক হ্রদটা কোন জায়গায় অবস্থিত? লোকটাক হ্রদটা ঠিক এইরকম জায়গাতে, এই যে ধরো এইখানে আছে তোমার বাংলাদেশ, এইটা হচ্ছে ভারতের মানচিত্র, এখান থেকে এই যে খাঁজের অংশটা আছে ঠিক এইরকম জায়গাতে ছোট্ট একটা গোল করে তোমাকে এখানে দিতে হবে লোকটাক হ্রদ। হ্যাঁ, এটা ভিতরে অবস্থিত, এটা কিন্তু বাইরে কিছু আসছে না, এরকম করে লিখতে হবে লোকটাক হ্রদ, আর পাশে তোমরা নাম্বারটা দিয়ে দেবে। তারপর কি আছে? চিল্কা হ্রদ। তাহলে দেখো লোকটাক হ্রদের পরে হচ্ছে চিল্কা হ্রদ। চিল্কা হ্রদ কোথায় অবস্থিত? চিল্কা হ্রদ হচ্ছে আমাদের প্রতিবেশী রাজ্য তোমার গুজরাট, উড়িষ্যাতে। তাহলে দেখো চিল্কা হ্রদটা এরকম জায়গাতে আছে, চিল্কা হ্রদ উড়িষ্যা। এই দেখো এই যে অংশটা আছে এইখান থেকে এইরকম জায়গাতে ছোট্ট মতো এই যে বাঁকটা দেখতে পাচ্ছ, এই জায়গাতে আছে চিল্কা। তাহলে এখানে লিখবে চিল্কা এবং পাশে নাম্বারটা দিয়ে দেবে। ঠিক আছে, ভুল করে এইরকম জায়গাতে বা এরকম জায়গাতে করবে না। এই যে এখান থেকে আসছি, এখানে এটা ফার্স্ট, তারপরে 2 নাম্বার যে খাঁজটা আছে এরকম জায়গাতে হবে তোমার চিল্কা হ্রদ। হয়েছে? তারপরে দেখো কি আছে, কচ্ছের রণ। তাহলে কচ্ছের রণ কোন জায়গাতে অবস্থিত? এটা কিন্তু তোমার গুজরাটে অবস্থিত। ভুল করে আমার আগেরটাতে গুজরাট মুখ থেকে বেরিয়ে গেছিলো, তো বাস ক্ষমা প্রার্থনীয়, করার কিছু নেই। তো দেখো এরপরে দেখো কচ্ছের রণ। কচ্ছের রণটা কি? ঠিক গুজরাটের এরকম জায়গাতে যে শেডিং অংশটুকু আছে, দেখো এই যে এইটা আছে, এটা এরকম করে দেবে, তারপর এখান থেকে এরকম এই যে সেট করে দেবে, নিয়ে এখানে লিখবে কচ্ছের রণ। ঠিক আছে, নেক্সট হচ্ছে মান্নান উপসাগর। হ্যাঁ, তাহলে মান্নান উপসাগরটা কোন জায়গাতে আছে বলো তো? মান্নান উপসাগরটা আছে আমাদের দক্ষিণ ভারতে, ভারত এবং শ্রীলঙ্কার মাঝখানে। এই দেখো এই জায়গাতে, এই যে এইখানে যে ফাঁকা জায়গাটা আছে এখানে তোমার একটা এনে করে এখানে লিখবে মান্নান উপসাগর, আর পাশে তোমার নাম্বারটা দিয়ে দেবে। ঠিক আছে, মান্নান উপসাগর। নেক্সট কি আছে দেখো, পূর্ব ভারতের মিষ্টি জলের হ্রদ। তাহলে
পুরো ভারতের তোমার মিষ্টি জলের হ্রদ কি আছে? পুরো ভারতের মিষ্টি জলের হ্রদ সেটা হবে তোমার, দেখাই আমি তোমাদের পুরো ভারতের মিষ্টি জলের হ্রদ কোনটাকে বলছে। লোকটাক, নেক্সট লোকটাক, ঠিক আছে। লোকটাক হ্রদ যেটা আছে এটা কিন্তু মিষ্টি জলেরই হ্রদ, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল তোমার মিষ্টি জলের হ্রদ, পুরো ভারতের একটা মিষ্টি জলের হ্রদ। তারপরে কি আছে দেখো, এটা তাহলে শেষ হয়ে গেল। নেক্সট কি আছে, ভারতের মৃত্তিকা থেকে যে প্রশ্নগুলো আসছে, মৃত্তিকা থেকে প্রথমে কি আছে, ভারতের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। দেখুন দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল যেটা আছে এটা পুরোটাই দেখো, এই জায়গাটা কিন্তু পুরোটাই হচ্ছে তোমার কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। তাহলে এরকম করে একটা শেডিং করে দেবে এবং লিখবে ভারতের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল বা পশ্চিম ভারতের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, দক্ষিণ ভারতের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, এটা হবে তোমার পাশে নাম্বারটা দিয়ে দেবে। তারপরে কি আছে দেখো, পূর্ব ভারতের লবণাক্ত মৃত্তিকা অঞ্চল। তাহলে পূর্ব ভারতের লবণাক্ত মৃত্তিকা অঞ্চলটা কোথায় আছে দেখো, আমি তোমাদের দেখাই পূর্ব ভারতের লবণাক্ত মৃত্তিকা অঞ্চল। এক সেকেন্ড, পূর্ব ভারতে লবণাক্ত মৃত্তিকা অঞ্চল দেখো, সুন্দরবনে লবণাক্ত মৃত্তিকা পাওয়া যায়। তাহলে সুন্দরবন যেটা আছে অপরদিকে কিন্তু লবণাক্ত মৃত্তিকা, এই দেখো সুন্দরবন অঞ্চল, এখানে লবণাক্ত মৃত্তিকা, পাশে দেবে তোমার নাম্বারটা। তাহলে সুন্দরবন যেটা আছে এটা কিন্তু লবণাক্ত মৃত্তিকা অঞ্চল হিসাবে কিন্তু আসে। তাহলে দেখো এই জায়গাতে তোমরা লিখে রাখতে পারো যে লবণাক্ত মৃত্তিকা অঞ্চল, লবণাক্ত মৃত্তিকা অঞ্চল, ঠিক আছে। লবণাক্ত মৃত্তিকা অঞ্চল হিসাবেও কিন্তু এটা পরিচিত। তাহলে হয়ে গেল। তাহলে দেখো মৃত্তিকা, পূর্ব ভারতের লবণাক্ত মৃত্তিকা অঞ্চল। এরপরে আছে ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল। দেখো ল্যাটেরাইট মৃত্তিকা অপর একটা নাম হচ্ছে তোমার লোহিত মৃত্তিকা। তাহলে এটা যখন দেবে তখন যে অঞ্চলগুলো তোমার সব থেকে বেশি বৃষ্টিপাত হয় সেই সব জায়গাতেই কিন্তু তোমার ল্যাটেরাইট মৃত্তিকা গড়ে ওঠে। তাহলে সব থেকে বেশি বৃষ্টিপাত কোথায় দেখালাম, মৌসিনরাম, আর বৃষ্টির ছয় শিলং। আর এইখানেই তোমার এইরকম করে একটা জায়গা এরকম করে লম্বা করে দেখিয়ে এটা হচ্ছে তোমার ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল। বুঝতে পেরেছো? তাহলে দেখো আমি সম্পর্কটা বুঝিয়ে দিলাম যে কীরকমভাবে ল্যাটেরাইট মৃত্তিকা, যেখানেই সব থেকে বেশি বৃষ্টিপাত হয় সেই জায়গাতে কিন্তু ল্যাটেরাইট মৃত্তিকার সৃষ্টি হবে। তাহলে সব থেকে বেশি বৃষ্টিপাত যেহেতু মৌসিনরামে হয়, তাই এটা তোমাদের মনে রাখা সহজ যে এখানে ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায়। আর পাশে তোমার যত নাম্বার থাকবে সেই নাম্বারটা তুমি দিয়ে দেবে। নেক্সট কী আছে দেখো, পূর্ব ভারতের লবণাক্ত মৃত্তিকা অঞ্চল, পূর্ব ভারতের লবণাক্ত মৃত্তিকা অঞ্চল এটা তোমার তো বলে দিলাম। আর ল্যাটারাইট মৃত্তিকা অঞ্চল, ব্যাস হয়ে গেল। ল্যাটারাইট মৃত্তিকাটা কিন্তু অন্য নাম লোহিত মৃত্তিকা। এরপর দেখো ভারতের অরণ্য গবেষণাগার। হ্যাঁ, ভারতের অরণ্য গবেষণাগারটা কোথায় অবস্থিত বলো তো, দেরাদুনে, ঠিক আছে। তাহলে দেরাদুনটা কোথায় অবস্থিত, এটা অনেক সময় আসে যে ভারতের অরণ্য গবেষণাগার। দেখো দেরাদুনটা ঠিক দিল্লির উপরে অবস্থিত, ঠিক এরকম জায়গাতে আছে দিল্লি, তার ঠিক উপরে এরকম জায়গাতে আছে তোমার দেরাদুন, ঠিক আছে। দেরাদুন হয়ে গেল। তারপর কি আছে দেখো, দক্ষিণতম বিন্দু। দেখো ভারতের দুটো বিন্দু আছে, একটা হচ্ছে তোমার দক্ষিণতম বিন্দু আর একটা হচ্ছে তোমার মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু। তাহলে যদি শুধু দক্ষিণতম বিন্দু আসে তখন কিন্তু হবে তোমার ইন্দিরা পয়েন্ট, একেবারে দক্ষিণে এই যে দ্বীপ, এটা কিন্তু মূল ভূখণ্ডের নয়। ভারত হচ্ছে, এইটা হচ্ছে মূল ভূখণ্ড, এটা কিন্তু মূল ভূখণ্ড নয়। তাহলে এইটা দিয়ে তোমাকে এখানে লিখতে হবে ইন্দিরা পয়েন্ট, ঠিক আছে। আর যদি মূল ভূখণ্ডের বলে তখন এরকম জায়গাতে তোমাকে পুটকি দিয়ে লিখতে হবে কন্যাকুমারিকা, ঠিক আছে, কন্যাকুমারিকা। হয়েছে? তাহলে এরকম করে তোমাকে করতে হবে। দুটো জিনিস কিন্তু আলাদা, মূল ভূখণ্ড আর ভারতের শুধু। নেক্সট কি আছে দেখো, একটি ইক্ষু উৎপাদক অঞ্চল। তাহলে ইক্ষু উৎপাদক অঞ্চলে দেখো এই জায়গাতে তোমাদের এই যে নেপাল যে আছে, নেপালের প্যারালালি এরকম জায়গাতে একটা ছোট্ট মতো জায়গা হচ্ছে তোমার ইক্ষু উৎপাদক অঞ্চল। দেখো এখানে লিখে দিলাম ইক্ষু উৎপাদক অঞ্চল, উত্তর ভারতের ইক্ষু উৎপাদক অঞ্চল, উত্তর পূর্ব ভারতের ইক্ষু উৎপাদক অঞ্চল, যাই আসুক তুমি এটা করতে পারো। নেক্সট কি আছে দেখো, নেক্সট হচ্ছে তোমার দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল। তাহলে কর্ণাটক, তামিলনাড়ু, কেরালা, এই সমস্ত জায়গাতে এই যে এই জায়গাটা আছে, এই জায়গাটা আমি অন্য একটা ম্যাপে দেখাই, দেখো দেখানো আছে, এই দেখো দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল। এই যে এই জায়গাটুকু আছে তামিলনাড়ু, কেরালা, এই জায়গাটা এরকম করে একটা শেডিং করে এখানে লিখবে দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল। তারপরে ধরো এখানে যে তারপরে নিশ্চয়ই কী আছে দেখো, কফি উৎপাদক অঞ্চলের পরে কি আছে, পশ্চিম ভারতের মিলেট উৎপাদক অঞ্চল। পশ্চিম ভারতের মিলেট উৎপাদক অঞ্চল দেখো মহারাষ্ট্র যেদিকে আছে সেখানে হচ্ছে তোমার পশ্চিম ভারতের মিলেট উৎপাদক অঞ্চল। আমি দেখাই তোমাদের মিলেট উৎপাদকটা। পশ্চিম ভারতের মিলেট উৎপাদক অঞ্চল, মিলেট হচ্ছে তোমার জোয়ার, বাজরা, রাগি, এই তিনটাকে একত্রে বলছে তোমার মিলেট। হ্যাঁ, এটা কিন্তু তোমার এই যে এক সেকেন্ড,
মিলেট উৎপাদক অঞ্চল, পশ্চিম ভারতের মিলেট উৎপাদক অঞ্চল। মহারাষ্ট্রের যে ইয়েটা আছে সেটাই হচ্ছে তোমার পশ্চিম ভারতের মিলেট উৎপাদক অঞ্চল। তাহলে দেখো, মিলেট তো আমরা জানি যে খুবই অল্প জলে তোমার এটা তৈরি হয়, কষ্ট সহ্যকারী ফসল। তাই যে রাজস্থান যে তোমার আমাদের যে মরু অঞ্চল আছে, এটাই হচ্ছে তোমার মিলেট প্রোডাকশন এরিয়া, ঠিক আছে, এবং এটা তোমার পশ্চিম ভারতে অবস্থিত। তাহলে এখানে রাজস্থান করার পর এখানে লিখবে মিলেট পশ্চিম ভারতের মিলেট উৎপাদক অঞ্চল, ঠিক আছে, এবং এখানে তোমার যত নাম্বার আছে সে 6 হোক 7 হোক, এটা তুমি এখানে দিয়ে দেবে, ঠিক আছে। তাহলে রাজস্থান হচ্ছে তোমার মিলেট উৎপাদক অঞ্চল। নেক্সট, তারপর দেখা যাচ্ছে একটি কার্পাস উৎপাদক অঞ্চল। তাহলে কার্পাস উৎপাদন কোথায় হয়? তোমার কৃষ্ণ মৃত্তিকা যেখানে আছে সেখানে। দেখো এরকম জায়গাতে আমাদের কৃষ্ণ মৃত্তিকা, এটাই হচ্ছে তোমার কার্পাস উৎপাদক অঞ্চল, ঠিক আছে। এরকম করে একটা ছোট্ট মতন গোল করে এরকম জায়গাতে কার্পাস উৎপাদক অঞ্চল। তাহলে দেখো এখানে হচ্ছে তোমার কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, এখানে তোমার হচ্ছে কার্পাস উৎপাদক অঞ্চল, এরকম জায়গাতে হচ্ছে তোমার কফি উৎপাদক অঞ্চল, ঠিক আছে। এগুলো সবই কিন্তু এক জায়গাতেই কনসেন্ট্রেট হচ্ছে। নেক্সট কি আছে দেখো, ভারতের কার্পাস অঞ্চল। এবার দেখো জনসংখ্যা থেকে চলে আসছে, হচ্ছে ভারতের সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য। তা সব থেকে কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্য হচ্ছে তোমার সিকিম, ঠিক আছে। এরকম জায়গাতে হবে সব থেকে কম জনসংখ্যা বিশিষ্ট। এই যে নেপাল আর ভুটানের মাঝে যে ছোট্ট জায়গাটা আছে, এখানে আছে তোমার সিকিম। নিয়ে এখানে তোমার নাম্বারটা দিয়ে দেবে আর লিখবে সর্বনিম্ন জনসংখ্যা যুক্ত রাজ্য, ঠিক আছে। তারপর দেখো কি আছে, পূর্ব ভারতের শিল্পাঞ্চল, ভারতের রুড় আর পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র, ঠিক আছে। এই তিনটেই কিন্তু হচ্ছে তোমার আমাদের দুর্গাপুর। হ্যাঁ, দুর্গাপুরটা তো তোমরা জানো এরকম জায়গাতে আছে দুর্গাপুর। এই যে এরকম জায়গাতে আছে দুর্গাপুরকে তোমার ভারতের রুড় বলছে। অপরদিকে তোমার পূর্ব ভারতের একটা শিল্পাঞ্চল, লৌহ ইস্পাত শিল্পাঞ্চল, এটা হচ্ছে। আরেকটা বলে রাখি, তোমার সর্বনিম্ন জনসংখ্যা এখানে, কিন্তু সব থেকে অতি বিরল জনসংখ্যাযুক্ত অঞ্চল হচ্ছে তোমার অরুণাচল প্রদেশ। ঠিক তার পূর্ব দিকে এরকম জায়গাতে, এই দেখো এটা হচ্ছে অরুণাচল প্রদেশ, এখানে 5 নাম্বার সব থেকে কম জনঘনত্বযুক্ত রাজ্য, ঠিক আছে। তাহলে সব থেকে কম জনসংখ্যা সিকিম, সব থেকে কম জনঘনত্ব হচ্ছে তোমার অরুণাচল প্রদেশ। এটা হয়ে গেল। তাহলে এরপর দেখো কি আছে, পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র, দক্ষিণ ভারতের পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র তুতিকোরিন। হ্যাঁ, তুতিকোরিনটা দেখো এরকম জায়গাতে অবস্থিত, দক্ষিণ ভারতের পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র, এই দেখো এরকম জায়গাতে তুতিকোরিন। হ্যাঁ, পূর্ব ভারতের হলদিয়া, দক্ষিণ ভারতের হচ্ছে তোমার তুতিকোরিন। এই যে এরকম ছোট্ট একটা জায়গাতে 10 নম্বর লিখে দেবে পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র তুতিকোরিন, হয়েছে। তারপর দেখো কি আছে, পূর্ব ভারতের হচ্ছে হলদিয়া। তাহলে হলদিয়াটা কোথায় অবস্থিত? ঠিক এরকম জায়গাতে। দাঁড়া অন্য একটা ম্যাপে দেখায়, হলদিয়াটা ঠিক এরকম জায়গাতে আছে হলদিয়া। হ্যাঁ, কলকাতা হবে এরকম জায়গাতে, আর এরকম জায়গাতে আছে হলদিয়া। এটা হচ্ছে তোমার পূর্ব ভারতের পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র, হয়েছে। তারপর দেখো এই যে হলদিয়া পূর্ব ভারতের হচ্ছে পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র। এরপর দেখো ভারতের সর্বনিম্ন জনঘনত্বযুক্ত অঞ্চল। হ্যাঁ, ভারতের সর্বনিম্ন জনঘনত্ব হচ্ছে অরুণাচল প্রদেশ, এরকম জায়গাতে আছে অরুণাচল প্রদেশ। আমি তোমাদের এর আগেও বলে দিলাম সর্বনিম্ন জনঘনত্বযুক্ত অঞ্চল। এরপরে দেখো আছে ব্যাঙ্গালোর। হ্যাঁ, ব্যাঙ্গালোর সম্পর্কে কি কি প্রশ্ন আসে, ব্যাঙ্গালোর কোথায় সেটা আমি তোমাদের সব থেকে প্রথমে আমি দেখিয়ে দেবো যে ব্যাঙ্গালোর কোন জায়গাতে আছে। এটা দক্ষিণ ভারতের একটা মেট্রো সিটি। হ্যাঁ, ব্যাঙ্গালোর, এই দেখো এই জায়গাতে হচ্ছে তোমার ব্যাঙ্গালোর, এরকম জায়গায়, ঠিক আছে। এই যে তোমার এখানে চেন্নাই, এরকম জায়গাতে আছে চেন্নাই, আর তার ঠিক সোজাতে এরকম জায়গাতে আছে ব্যাঙ্গালোর ভিতরের দিকে। চেন্নাই তোমার সমুদ্রের উপকূলবর্তী অঞ্চল অবস্থিত, এখানে তোমার বন্দর আছে, আর এখানে আছে তোমার ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোরটা কী কী নামে আসতে পারে সেটা দেখো, ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র, ঠিক আছে। সব থেকে বড় তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র কিন্তু ব্যাঙ্গালোর। আর পূর্ব ভারতের তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র হচ্ছে কলকাতা, ঠিক আছে। পূর্ব ভারতের সব থেকে বড়। আর আছে ভারতের সিলিকন ভ্যালি। এই দুটো নাম যদি আসে তখন কিন্তু তোমরা ব্যাঙ্গালোরকেই দিতে পারো। নেক্সট দেখো আছে চেন্নাই। দেখো চেন্নাই নিয়ে কিন্তু অনেকগুলো প্রশ্ন আসে। চেন্নাই দেখো এই যে জায়গাটা আছে, এই জায়গাটা চেন্নাই নামে পরিচিত। চেন্নাই, CHENNAI, চেন্নাই থেকে কি কি আছে দেখো, দক্ষিণ ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর, ঠিক আছে। সব থেকে বড় বিমানবন্দর হচ্ছে তোমার ইন্দিরা গান্ধী বিমানবন্দর, যেটা দিল্লিতে অবস্থিত। কিন্তু দক্ষিণ ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে একমাত্র চেন্নাই। আর কি আছে, দক্ষিণ ভারতের বৃহত্তম মহানগর, অর্থাৎ চেন্নাই হচ্ছে সব থেকে বড় মহানগর দক্ষিণ ভারতের। তারপর হচ্ছে ভারতের ডেট্রয়েট, চেন্নাইকে বলা হয় মোটর গাড়ি উৎপাদনের জন্য। তারপর আছে দক্ষিণ ভারতের ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প,
বুঝতে পেরেছো? পূর্ব ভারতের ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প হচ্ছে চিত্তরঞ্জন লোকোমোটিভ, আর দক্ষিণ ভারতের কিন্তু চেন্নাই। আর কি আছে? কৃত্রিম পোতাশ্রয়যুক্ত বন্দর। তাহলে এতগুলো নামে কিন্তু তোমার চেন্নাইটা আসে, ঠিক আছে? এটা কিন্তু তোমরা গুরুত্বপূর্ণভাবে একটু দেখে নিও। হ্যাঁ, এতগুলো নামে কিন্তু চেন্নাইটা আসে। তারপরে আছে কি? কলকাতা। দেখো কলকাতাটা কোন জায়গায় অবস্থিত? কলকাতাটা তোমার ঠিক এরকম জায়গাতে, এই দেখো এইখানে আছে কলকাতা। হ্যাঁ, সুন্দরবন তার ঠিক উপরে এরকম জায়গাতে আছে তোমার কলকাতা। এবার দেখো কলকাতাটা কী কী নামে আসতে পারে, আমি লিখে রেখেছি সেটা দেখো। পূর্ব ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র। হ্যাঁ, সব থেকে বড় তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র হচ্ছে চেন্নাই ভারতের, যেটা দক্ষিণ ভারতে অবস্থিত। আর তারপরে পূর্ব ভারতের সব থেকে বড় হচ্ছে তোমার কলকাতা। আর কি আছে? পূর্ব ভারতের মহানগর, পূর্ব ভারতের একমাত্র মহানগর হচ্ছে তোমার কলকাতা। আর কি আছে? পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর গার্ডেন রিচ। দেখো এখানে তোমার লেখা আছে ইস্টার্ন অ্যান্ড সাউথ ইস্টার্ন রেলওয়ে হেডকোয়ার্টার কলকাতার গার্ডেন রিচে অবস্থিত। তাহলে দেখো এই কতগুলো গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু এলে পরে তখন কলকাতাটাকেই আমাদেরকে দেখাতে হবে। এরপরে চলে আসছি আমরা নিউ দিল্লি। দেখো নিউ দিল্লি কোথায় অবস্থিত? এটা তো আমরা প্রত্যেকেই জানি। দেখো এই উপরে আছে দেরাদুন, তার ঠিক নিচে আছে তোমার নিউ দিল্লি, এরকম জায়গাতে। এই যে নেপালের যে বর্ডারটা আছে এখান থেকে সোজা চলে আসবে, এরকম জায়গাতে হচ্ছে নিউ দিল্লি। এবার নিউ দিল্লি দেখো কতগুলো নামে আসতে পারে, আমি তোমাদের দেখাই। নিউ দিল্লি বলছে উত্তর ভারতের বৃহত্তম মহানগর, ঠিক আছে? উত্তর ভারতের বৃহত্তম মহানগর হচ্ছে তোমার নিউ দিল্লি। তারপরে কি আছে? ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর বা সব থেকে বড় বিমানবন্দর তোমার হচ্ছে নিউ দিল্লি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। তো ওই নিউ দিল্লিটাই তোমাকে দেখাতে হবে, লিখতে হবে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, ঠিক আছে? তারপর হচ্ছে ভারতের সর্বাধিক জনঘনত্বযুক্ত অঞ্চল, ভারতের সব থেকে বেশি জনঘনত্ব কিন্তু দিল্লিতে। তারপরে বলছে কেন্দ্রশাসিত অঞ্চল, মানে এটা পুরোটাই আছে ভারতের সর্বাধিক জনঘনত্বযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল, সেটা হবে দিল্লি। উত্তর ভারতের প্রশাসনিক শহর যদি আসে তখন হবে দিল্লি। আর ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র সেটাও হবে দিল্লি। তাহলে এতগুলো নাম তোমার যদি আসে তখন কিন্তু দিল্লিটিকে তোমাকে দেখাতে হবে। এরপরে দেখো আছে বিশাখাপত্তনম। তাহলে বিশাখাপত্তনম কি? বিশাখাপত্তনম হচ্ছে ঠিক যেমন তুমি চেন্নাইটা দেখছো সমুদ্র উপকূলে অবস্থিত একটা বন্দর প্লাস একটা বড় শহর, ঠিক তেমনি বিশাখাপত্তনমটা দেখো এই জায়গাতে আছে, দক্ষিণ ভারতে এরকম জায়গাতে আছে বিশাখাপত্তনম, ঠিক আছে? তাহলে বিশাখাপত্তনম সম্পর্কে কী কী গুরুত্বপূর্ণ আছে দেখো। পূর্ব ভারতের একটি বন্দর, যদি বলে পূর্ব ভারতের একটি পূর্ব ভারতের বন্দর হবে হলদিয়া। পূর্ব উপকূলের একটা বন্দর যদি আসে তখন হবে বিশাখাপত্তনম। আর কি আছে? পূর্ব উপকূলের পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র, তখনও হবে তোমার বিশাখাপত্তনম। হয়েছে? এরপর দেখো হলদিয়াটা আমি তোমাদের দেখিয়েছি পশ্চিমবঙ্গের পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র বা পূর্ব ভারতের পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র, এইগুলো নামে আসতে পারে। এরপর একটা গুরুত্বপূর্ণ যেটা আছে গুজরাটের জামনগর, এটা হচ্ছে তোমার ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র। কোন জায়গায় আছে? এই দেখো এরকম জায়গাতে আছে গুজরাটের জামনগর, এরকম জায়গাতে আছে তোমার গুজরাটের জামনগর, যেটা ভারতের সব থেকে বৃহত্তম তোমার পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র। দেখাই আমি তোমাদের, রিলায়েন্স দ্বারা পরিচালিত, ঠিক আছে? রিলায়েন্স জিও যে আছে সেই রিলায়েন্স দ্বারাই কিন্তু এটা পরিচালিত জামনগর। এই দেখো দেখিয়েছি এই জায়গাটাতে, ঠিক এই নিচের এই জায়গাটাতে আছে, ঠিক আছে? আমি একটু উপরে দেখাচ্ছিলাম, সেটা হবে না, একটু নিচে এরকম জায়গাতে আছে তোমার জামনগর পেট্রোরসায়ন শিল্প পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি, ইন্ডিয়াজ লার্জেস্ট পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি ইন গুজরাট, ঠিক আছে? এটা হচ্ছে তোমার রিলায়েন্স দ্বারা পরিচালিত। নেক্সট কি আছে দেখো, বৃহত্তম পেট্রোল রিলায়েন্স। তারপর চিত্তরঞ্জন। তাহলে চিত্তরঞ্জনটা কোন জায়গাতে আছে? চিত্তরঞ্জন হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গেরই তোমার, এই দেখো এরকম জায়গাতে, এই দেখো চিত্তরঞ্জন, ঠিক এই যে বাংলাদেশে এই যে খোঁজটা আছে দেখতে পাচ্ছ, এখান থেকে সোজা চলে আসবে এরকম দূরত্বে হচ্ছে তোমার চিত্তরঞ্জন। হয়েছে? পশ্চিমবঙ্গের ঠিক পশ্চিম দিকে হচ্ছে চিত্তরঞ্জন। চিত্তরঞ্জন কী নামে পরিচিত দেখো? পূর্ব ভারতের ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র। হয়েছে? পূর্ব ভারতের ভারী ইঞ্জিন শিল্পকেন্দ্র, বা আরেকটা নাম হচ্ছে সেটা হচ্ছে ভারতের বৃহত্তম ইলেকট্রিক রেল ইঞ্জিন কারখানা। ভারতের বৃহত্তম ইলেকট্রিক রেল ইঞ্জিন কারখানা, ভারতের বৃহত্তম বৈদ্যুতিক রেল ইঞ্জিন কারখানা, ঠিক আছে? ভারতের সবথেকে বড় ইলেকট্রিক রেল ইঞ্জিন কারখানা হচ্ছে তোমার এই চিত্তরঞ্জন লোকোমোটিভ। বুঝতে পেরেছো? এটা একটা গুরুত্বপূর্ণ
উত্তর। এরপর দেখো মুম্বাই। মুম্বাই তো আমরা প্রত্যেকেই জানি মুম্বাই কোন জায়গাতে আছে। এই যে তোমার এই যে পশ্চিম ভারতে এই যে এরকম জায়গাতে আছে মুম্বাই। এর মুম্বাই সম্পর্কে কতগুলো প্রশ্ন আছে দেখো, আমি তোমাদের বলে দিই। বলছে পশ্চিম ভারতের শুল্কমুক্ত বন্দর, হ্যাঁ, একমাত্র বন্দর হচ্ছে তোমার মুম্বাই। তারপরে কি আছে, পশ্চিম ভারতের স্বাভাবিক বন্দর মুম্বাই, একটি শুল্কমুক্ত বন্দর মুম্বাই, ভারতের একটি হাইটেক বন্দর মুম্বাই, আর আরও একটা যেটা আছে সেটা হচ্ছে তোমার ভারতের বৃহত্তম তৈল উৎপাদন কেন্দ্র, এটা এখানে লেখা নেই, সেটা হবে মুম্বাই হাই। ভারতের বৃহত্তম তৈল উৎপাদন কেন্দ্র, ঠিক আছে, এটাও হবে তোমার মুম্বাই। তাহলে এতগুলো জিনিস কভার করছে মুম্বাই, বুঝতে পেরেছ? তাহলে এই হলো তোমাদের ম্যাপ পয়েন্টিং সম্পর্কে সম্পূর্ণ একটা ধারণা। আমি তোমাদের পুরোপুরি ধারণা দিয়ে দিলাম। প্রথমে এক থেকে তোমার এরকম করে ভাগ করে দিয়েছি। প্রথমে পর্বতগুলো দেখিয়ে দিয়েছি, তারপরে নদীগুলো দেখিয়েছি, সুন্দরবন সম্পর্কে কী কী প্রশ্ন আসতে পারে, বৃষ্টিপাতযুক্ত অঞ্চল সবই তোমাদের সঙ্গে আলোচনা করলাম, হ্রদ কী কী আছে দেখালাম, মৃত্তিকা কী কী তোমাদেরকে গুরুত্বপূর্ণ সেটা দেখিয়েছি, অরণ্য গবেষণাগার কোথায় আছে, দক্ষিণতম পয়েন্ট সেটা বললাম, উৎপাদক অঞ্চল কী কী আছে সেগুলো আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম, যে কফি উৎপাদক অঞ্চল, ইক্ষু উৎপাদক অঞ্চল যেগুলো তোমাদের এই বছরের জন্য গুরুত্বপূর্ণ, পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ, ভারী শিল্পকেন্দ্র কোথায় কোথায় আছে, পূর্ব ভারতের পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র, দক্ষিণ ভারতের পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র, এগুলো সবই হলো। জনঘনত্ব, আর এই যে তোমার কতগুলো মেট্রোপলিটন সিটি আছে, ব্যাঙ্গালোর, চেন্নাই, কলকাতা, দিল্লি, বিশাখাপত্তনম, এইগুলো সম্পর্কে কী কী প্রশ্ন আসতে পারে। আর ছোটোখাটো কিছু যেমন হলদিয়ার কিছু তোমার গুরুত্ব আছে, গুজরাটের জামনগরের গুরুত্ব আছে, চিত্তরঞ্জনের গুরুত্ব আছে, আর মুম্বাই একটা মেট্রোপলিটন সিটির মধ্যে পড়ছে। তাহলে এইগুলো যদি তুমি মোটামুটি একটা করে রাখো তাহলে কিন্তু ম্যাপ পয়েন্টিং করতে তোমার কোনো অসুবিধা হবে না। আর দেখো যে দুটো তোমরা ম্যাপ পয়েন্টিং করার সময় এই যে দেখো আমি পাশে এরকম করে লিখে রেখেছি, এবং প্রত্যেকটা এরকম করে আমি তোমাদের প্রত্যেকটা আমি তোমাদের দেখিয়েছি যখন আমি টেস্ট পেপারের পেজ অনুযায়ী ম্যাপ পয়েন্টিং করিয়েছিলাম, তাহলে সেইগুলো তোমরা লক্ষ্য করেছো। আর এইটা তোমরা একটু যাওয়ার আগে দেখে যাবে, পরীক্ষা হলে যাওয়ার আগে একটু মুখস্থ করে যেও যে ব্যাঙ্গালোর কোন কোন নামে পরিচিত হতে পারে, চেন্নাই, কলকাতা যে মেট্রোপলিটন সিটিগুলো আছে। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে তারাও এটা দেখার সুযোগ পায়, আর সাবস্ক্রাইব করে রাখো যাতে আমি যখন কোনো ভিডিও দেবো তখন আমি তোমাদের কাছে সেটার নোটিফিকেশান পৌঁছে যায়। আমি চেষ্টা করবো একটা সাজেশান তোমাদের দিয়ে দেওয়ার পরীক্ষার আগে। এইটা একটা সাজেশান, ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশান। আর শুভকামনা রইল, ভালো করে পরীক্ষা দাও, সবাই সাকসেস হও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।